আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসটা আমরা অ্যাকচুয়ালি নেব ঘনত্বের আপেক্ষিকতার উপরে। এটা এইচএসসি তে বুয়েট নাই, কিন্তু আহ, আমাদের বোর্ড পরীক্ষায় বেশ কয়েকবার আমি দেখছি যে ঘনত্বের আপেক্ষিকতা থেকে কোশ্চেন আসছে। তো ঘনত্বের আপেক্ষিকতা যখন পড়বো তখন আমাদের দুইটা ব্যাপারে আগে থেকেই একটু কনসেপ্ট থাকতে হবে। সেটা হলো আম, দৈর্ঘ্য সংকোচন। আমাদের যে ব্যাপারটা আগে থেকেই একটু কনসেপ্ট থাকতে হবে সেটা হলো দৈর্ঘ্য সংকোচন। তো দৈর্ঘ্য সংকোচনের জন্য আমরা যদি দৈর্ঘ্য সংকোচন এখানে যদি আমরা এই দৈর্ঘ্য সংকোচনের ফর্মুলাটা যদি আমরা লিখে রাখি, তাহলে আমরা জানি যে এখানে এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 - v² বাই c²। এটা আমরা জানি, এটা দৈর্ঘ্য সংকোচনের ফর্মুলাটা, যেখানে হলো আমার এল নট ইকুয়াল টু স্থির দৈর্ঘ্য। এটার অনেক নাম আছে, আমরা একদম সহজ করে পড়তেছি। এটা হচ্ছে স্থির দৈর্ঘ্য। আর ক্যাপিটাল এল হলো আমার চলমান দৈর্ঘ্য। চলমান দৈর্ঘ্য, এটা যদি আমি এভাবে লিখে রাখি। আর ভরের আপেক্ষিকতার জন্য আমরা জানি ভরের আপেক্ষিকতা, এখান থেকে আমরা জানি এম ইকুয়ালস এম নট রুট ওভার 1 - v² বাই c², যেখানে আমার এম নট হলো স্থির মাস, স্থির ভর, স্থির ভর। এবং ক্যাপিটাল এম, স্মল এম, সরি, স্মল এম হলো আমার চলমান ভর। চলমান ভর আমাদের এই দুটার আইডিয়া আমাদের অনেক আগে থেকেই আছে, আমি ধরে নিলাম যে এই জিনিসটা আমরা জানি। সো যখন আমরা ঘনত্বের আপেক্ষিকতা বের করব, তখন নিউটনিয়ান মেকানিক্স অথবা নিউটনিয়ান মেকানিক্স যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে নিউটনিয়ান মেকানিক্স আমরা খুব ভালোভাবে জানি কোন একটা বস্তুর ঘনত্ব যদি আমরা বলি রো, রো ইকুয়াল টু আমরা জানি এম বাই ভি। তাহলে এখানে হলো এমটা হলো যে বস্তুটা আমার আছে সেই বস্তুটার ভর, আর ভিটা হলো বস্তুটার আয়তন। এখন নিউটনিয়ান ফিজিক্সে এম আমরা সাধারণত সবসময় ধরে রাখি ধ্রুবক, এটা পরিবর্তন হয় না। আর কোন একটা বস্তুর ঘনত্ব, আয়তন, সেটা আমরা ধরেই নিলাম যে এটা একটা পার্টিকুলার আয়তন আছে। এখন আয়তনের ব্যাপারে যখন আমরা যদি কোনো একটা বস্তুর আয়তন, আর এটা যদি একটা কিউব হয়, আমরা যদি একটা ঘনকের আয়তন চিন্তা করি, আমরা যদি একটা ঘনকের আয়তন চিন্তা করি, ঘনক, তাহলে আমরা খুব ভালোভাবে জানি এটার আয়তন হলো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করলে আমরা দেখতে পারবো যে ঘনকের দৈর্ঘ্য আছে একটা, প্রস্থ এটাও এক ধরনের দৈর্ঘ্য, উচ্চতা এটাও কিন্তু এক ধরনের দৈর্ঘ্য। হুম। আমরা যদি একটা গোলক নিই, আমরা যদি একটা গোলক নিয়ে চিন্তা করি, গোলকের ঘনত্ব আয়তন হলো 4/3 পাই আর কিউ। তাহলে এখানে একটা জিনিস আমরা দেখতেছি যে এখানে আর এটাও কিন্তু এক ধরনের দৈর্ঘ্য। তাহলে যখন আমি ঘনত্বের আপেক্ষিকতা বের করব, তখন আমাকে দুইটা জিনিসের উপরে ফোকাস রাখতে হবে। একটা হলো বস্তুর ভর, ভরের আপেক্ষিকতা অনুযায়ী ভরের পরিবর্তন হবে। আর ঘন আয়তন, এই আয়তনটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা, কারণ বস্তুর ভর পুরো জায়গার ভিতরে কনসেন্ট্রেটেড থাকে, সুতরাং ভর পরিবর্তিত হলে পুরো বস্তুর ভরই পরিবর্তিত হবে। কিন্তু আমি যখনই আয়তন বের করতে যাব, তখন হয় আমাকে দৈর্ঘ্য বরাবর যাইতে হবে, না হয় আমাকে প্রস্থ বরাবর যাইতে হবে, না হয় আমাকে উচ্চতা বরাবর যেতে হবে। এই জিনিসটা যদি আমি একটু বোঝার চেষ্টা করি, আমি যদি একটা কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা একটা যদি কোঅর্ডিনেট সিস্টেম আঁকি, 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম যদি আমি আঁকার চেষ্টা করি, আমরা একটু একটু বোঝার চেষ্টা করি।
থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম যদি আমরা একটা আঁকার চেষ্টা করি, লেট আস কনসিডার আমার এইটা হচ্ছে হলো একটা অক্ষ, এটা হচ্ছে আমার আরেকটা অক্ষ, এটা হচ্ছে আমার আরেকটা অক্ষ। এই অক্ষটা হচ্ছে হলো আমার এক্স অক্ষ, এটা হচ্ছে হলো অরিজিন মূল বিন্দু, এটা হচ্ছে হলো আমার এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। সো আমি যদি একটা কিউবি, আমি একটা যদি ঘনকে আর্ট করি, একটা ঘনক যদি আমি আর্ট করি এখানে, তাহলে ঘনকটাকে যদি আমি এইভাবে আর্ট করি, আমরা যদি ঘনকটাকে এইভাবে আর্ট করি বোঝার জন্য, আমরা যদি ঘনকটাকে এইভাবে আর্ট করি, এই হচ্ছিল আমার একটা ঘনক। তাহলে আমি একটা জিনিস এখান থেকে একদম পরিষ্কার যে আমি এইটুকু হচ্ছে হলো আমার এক্স, এইটুকু হচ্ছে হলো আমার ওয়াই। আমি ছবিটা যদি উল্টা এঁকে ফেলছি, আচ্ছা কোনো সমস্যা নেই, এটা এদিকে অ্যাকচুয়ালি অক্ষরটা এদিকে হওয়া উচিত ছিল, আমি উল্টা এঁকে ফেলছি। আহ, আচ্ছা আমি ছবিটা ঠিক করি আর কি, তাহলে হয়তো কনফিউশন থাকবে না, না হলে কনফিউশন একটা থেকেই যাবে। এটা আর কি, আমি কনফিউজ কোনো কিছু রাখতে চাচ্ছি না। আমি যদি ছবিটা আঁকার চেষ্টা করি এইভাবে, আবার আমি ভুল করে ফেলছি, এইভাবে আঁকার চেষ্টা করি। আমার মনে হয় এখন আমার বুঝতে তেমন কোনো সমস্যা হবে না। তাহলে এতটুকু হচ্ছে হলো আমার, অবশ্যই এইটুকু হচ্ছে হলো আমার এক্স, কারণ এটা এক্স অক্ষ বরাবর আছে, দেখা যাচ্ছে। আমার এইটুকু হচ্ছে হলো আমার ওয়াই, কারণ এটা ওয়াই অক্ষ বরাবর আছে। আর নিশ্চয়ই এইটুকু হচ্ছে হলো আমার জেড, যেটা আমার জেড অক্ষ বরাবর আছে, জি, জেড অক্ষ বরাবর আছে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে হলো, কোনো অ্যাস্ট্রোনট অথবা কোনো রকেট যদি চলমান থাকে, তাহলে সে যে কোনো একটা অক্ষ বরাবর যাইতে পারবে। সে একই সঙ্গে কখনোই দুই অক্ষ বরাবর যাইতে পারবে না, কোনোদিনও পারবে না। সে একই সঙ্গে দুই অক্ষ বরাবর যাইতে পারবে না। হ্যাঁ, কেউ যদি একটু পরে যে সে যদি ডায়াগোনাল দিয়ে যায়, কর্ণ বরাবর যায়, তাহলে কি হবে সেটার জন্য আলাদা কেস, সেটার জন্য আমি পরে কথা বলবো। কেউ যদি ডায়াগোনাল দিয়ে যায় সেটার জন্য আমি পরে কথা বলবো। তো আমরা যদি এই ব্যাপারটা নিয়েই আমরা যদি একটু চিন্তা ভাবনা করি যে এই বস্তুটা চলমান না, এই বস্তুটা স্থির, তাহলে এই বস্তুটার জন্য যদি আমি লিখি স্থির অবস্থার ক্ষেত্রে, আমি যদি বলি স্থির অবস্থার ক্ষেত্রে, স্থির অবস্থার ক্ষেত্রে আমরা খুব ভালোভাবে জানি যে এই যে বস্তুটা ঘনক যেটা, এটার ভর আমি ধরে নিলাম এম নট, এবং এটা উপরে লেখাই আছে স্থির ভর, এবং এটার আমি দৈর্ঘ্য ধরে নিলাম, আমি এটার দৈর্ঘ্য ধরে নিলাম এল নট, আমি এটার প্রস্থ ধরে নিলাম বি নট, এবং এল নটটা কিন্তু এক্স বরাবর, সো আমি এটাকে এক্স নটও লিখতে পারি। প্রস্থটা হচ্ছে হলো আমার জেড বরাবর, অথবা তাহলে আমি এটাকে লিখতে পারি হচ্ছে হলো আমার জেড নট, এবং উচ্চতা আমি কি যদি ধরে নিই, উচ্চতার হচ্ছে হলো আমার এইচ নট, কারণ বস্তুটি স্থির আছে, তাহলে এটাকে আমি ওয়াই নট ধরে নিতে পারি। তাহলে আমি যদি এই তিনটা প্যারামিটার ইউজ করে আমি যদি স্থির অবস্থার ক্ষেত্রে এর আয়তন বের করি, তাহলে এর আয়তন ভি নট ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এল নট মাল্টিপ্লাই বি নট মাল্টিপ্লাই এইচ নট, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ইকুয়াল টু আমি লিখতে পারি এক্স নট ওয়াই নট জেড নট। আশা করি এটা বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে স্থির অবস্থায় বস্তুটার ঘনত্ব কত, স্থির ঘনত্ব, আমরা যদি এখানে স্থির ঘনত্ব বের করতে চাই, তাহলে স্থির ঘনত্ব
স্থির ঘনত্ব রো নট ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই এক্স নট ওয়াই নট জেড নট। আশা করি একটু বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এটা একদম 9-10 এর কনসেপ্ট। এম নট ডিভাইডেড বাই এক্স নট ওয়াই নট জেড নট। আচ্ছা, এখন এই বস্তুটা চলা শুরু করছে। আমি যদি বলি এই বস্তুটা চলা শুরু করছে এবং এই বস্তুটা চলতেছে। এখন কিভাবে চলতেছে সেটা আমি এখন একটা ডিসকাস করি। ধরে নিলাম বস্তুটার ধরি ধরে নিলাম বস্তুটি ভি বেগে এক্স অক্ষ বরাবর চলতেছে। এক্স অক্ষ বরাবর গতিশীল বরাবর গতিশীল আমি ধরে নিলাম। তাহলে এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই বস্তুটা যদি এক্স অক্ষ বরাবর গতিশীল হয়, তাহলে দৈর্ঘ্য সংকোচনের নিয়ম অনুযায়ী শুধুমাত্র তার এক্স অক্ষ পরিবর্তিত হবে, ওয়াই এবং জেড অক্ষ অপরিবর্তিত থাকবে। বস্তুটা যদি ওয়াই অক্ষ বরাবর গতিশীল হতো, তাহলে ওয়াই অক্ষ বরাবর তার সংকোচন হইতো, এক্স এবং জেড অপরিবর্তিত থাকতো। বস্তুটা যদি জেড অক্ষ বরাবর গতিশীল হতো, তাহলে জেড অক্ষ বরাবর তার সংকোচন হইতো, এক্স এবং ওয়াই সম্পূর্ণরূপে অপরিবর্তিত থাকতো। আচ্ছা, যেহেতু একটা বস্তুটা গতিশীল, তাহলে গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা ভরের আপেক্ষিকতা এবং দৈর্ঘ্য সংকোচন এই দুটোই প্রয়োগ করতে পারি। তাহলে ভরের আপেক্ষিকতার অনুযায়ী আমরা লিখতে পারি, ভরের আপেক্ষিকতা আমরা লিখতে পারি ভরের আপেক্ষিকতা আমরা লিখতে পারি m ইকুয়ালস এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা আমরা পারি, এটা অবশ্যই আমরা লিখতে পারি। যেহেতু বস্তুটা কোন অক্ষ বরাবর গতিশীল, এক্স অক্ষ বরাবর গতিশীল, তাহলে এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্য সংকোচন দৈর্ঘ্য সংকোচন এক্স ইকুয়ালস এক্স নট রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমার মনে হয় একটু বুঝতে কোনো সমস্যা নাই। যেহেতু এক্স অক্ষ বরাবর গতিশীল, তাহলে ওয়াই এর কোনো পরিবর্তন হবে না। ওয়াই নট ইকুয়াল টু ওয়াই এবং জেড নট ইকুয়াল টু জেড নট। এই সবগুলোই কোনো পরিবর্তন হবে না, এগুলো যা তাই থাকবে, এগুলোর কোনো পরিবর্তন হবে না, এগুলোর কোনো পরিবর্তন হবে না। অথবা আমরা এটাকে এইভাবে যদি লিখতে পারি, যে আমরা যদি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু ওয়াই নট, জেড ইকুয়াল টু জেড নট। আমার মনে হয় না একটু বুঝতে কোনো সমস্যা আছে। তাহলে এখন আমি যদি পরিবর্তিত আয়তন বের করতে চাই, চলমান অবস্থায় আয়তন, তাহলে চলমান অবস্থায় আয়তন যদি আমি ধরে নিই ভি প্রাইম, তাহলে চলমান অবস্থায় আয়তন কি হবে? নিশ্চয়ই আমার আসবে এক্স ওয়াই জেড, এক্স মাল্টিপ্লাই ওয়াই মাল্টিপ্লাই জেড। এখন এক্স এর ভ্যালু যদি আমি এখানে বসাই, তাহলে আমি পাবো এক্স নট রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু ওয়াই এর জায়গায় বসাইলে আমি পাবো ওয়াই নট এবং এখানে পাবো হচ্ছে আমি জেড নট। সো আমি যদি এটাকে আরেকটু সিম্পলিফাই করি, তাহলে আমি পাবো এক্স নট ওয়াই নট জেড নট রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমি এটা পাবো। এখন যদি আমি চলমান ঘনত্বটা বের করতে চাই, এখনই আমার অঙ্কটা আসল মজা আসবে। এখন যদি আমি বলতে চাই যে চলমান ঘনত্ব বা আমরা যে রিলেটিভিস্টিক ডেন্সিটি, আমরা চলমান ঘনত্ব রো প্রাইম ইকুয়াল টু আমি পাবো হচ্ছে হলো আপেক্ষিক ভর এম ডিভাইডেড বাই চলমান বস্তুর আয়তন ভি প্রাইম। নিশ্চয়ই এটা পাবো। এখন এইটা যদি আমি পাই, তাহলে একটু আমাকে এখন ক্যালকুলেশনের দিকে মনোযোগী হইতে হবে। তাহলে এম এর ভ্যালু হচ্ছে হলো আমার
m naught divided by root over 1 minus v square by c square, এবং এইখানে আমি পাচ্ছি v prime equals x naught y naught z naught root over 1 minus v square by c square, আমি এটা পাচ্ছি। তো এখন যদি আমি এটাকে সিম্পলিফাই করি, আমি যদি এটাকে সিম্পলিফাই করি বা আপেক্ষিক ঘনত্ব, আমি এটাকে চলমান ঘনত্ব বলাটা সমীচীন না, আমি যদি বলি আপেক্ষিক ঘনত্ব রো প্রাইম ইকুয়ালস, আমি যদি এখন একটু ক্যালকুলেশনে আসি, তাহলে এম নটের জায়গায় এম নট থাকলো ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু, তাহলে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমি পাবো 1 ডিভাইডেড বাই এক্স নট ওয়াই নট জেড নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন যদি আমি আরো একটু সিম্পলিফাই করি তাহলে মজার কিছু জিনিস পাবো, সেটা হচ্ছে হলো আমি যদি এটাকে আরো একটু সিম্পলিফাই করি, রো প্রাইম ইকুয়ালস, আমি পাবো এম নট ডিভাইডেড বাই এক্স নট ওয়াই নট জেড নট, এই যে এটাকে একসাথে নিয়ে আসলাম, আর রুট গুলোকে আমি যদি একসাথে করি তাহলে নিশ্চয়ই পাবো 1 ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন আমরা যদি একটু উপরের দিকে চাই, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এই জিনিসটা কি আগে কি কোথাও আমরা দেখছি? একটু দেখি, এই জিনিসটা আগে কোথাও কি আমরা দেখছি? হ্যাঁ, আছে মনে হয় এই জিনিসটা কোথাও, এই জিনিসটা এইখানে আছে, এই যে স্থির ঘনত্ব রো নট ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই এক্স নট ওয়াই নট জেড নট, এটা এখানে আছে। তাহলে এইখানে যদি থাকে এবং এই ভ্যালুটা যদি আমি এখানে এখন ইউজ করি, তাহলে আমি ফাইনালি আমি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে হলো রো প্রাইম ইকুয়াল টু রো নট ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এবং এটি হচ্ছে হলো আমার ঘনত্বের আপেক্ষিকতার সূত্র। এটাই হচ্ছে হলো আমার ঘনত্বের আপেক্ষিকতার সূত্র। কোনটা কি? এখানে যদি আমি এখন আইডেন্টিফাই করতে চাই তাহলে এটা হচ্ছে হলো রো প্রাইম ইকুয়াল টু চলমান কাঠামোতে ঘনত্ব, চলমান কাঠামোতে, চলমান কাঠামোতে ঘনত্ব, এবং রো নট স্থির কাঠামোতে ঘনত্ব, স্থির কাঠামোতে ঘনত্ব, এবং ভি হচ্ছে হলো চলমান কাঠামোর বেগ, চলমান কাঠামোর বেগ, চলমান কাঠামোর বেগ। এখন আমি প্রুফ করতে চাই যে আমার অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা কারেক্ট কিনা। প্রুফ যদি আমি করতে চাই, আমি যদি প্রুফ করতে চাই যে আমার এটা অ্যাকচুয়ালি কারেক্ট কিনা, তাহলে আমরা দুইটা জিনিস দেখলেই একটু বুঝতে পারবো। এই সমীকরণে এই মার্ক করা যে সমীকরণটা, এই সমীকরণে আমরা যদি ছোট্ট একটা জিনিস খেয়াল করি, আমি যদি ভির ভ্যালু 0 বসাই দিই, দ্যাট মিনস কাঠামোটা চলমান না, কাঠামোটা স্থির। তাহলে কাঠামোটা যদি স্থির হয় তাহলে আমি এখান থেকে একটা জিনিস খুব সুন্দরভাবে লিখতে পারি, রো প্রাইম ইকুয়াল টু রো নট ডিভাইডেড বাই 1 মাইনাস 0 স্কোয়ার বাই সি স্কোয়ার, অ্যান্ড দ্যাট ইজ নাথিং বাট রো প্রাইম ইকুয়াল টু রো নট। তার মানে এখান থেকে আমি দেখতে পারতেছি যে চলমান কাঠামোর যে ঘনত্ব বা আপেক্ষিক যে ঘনত্ব, সেই আপেক্ষিক ঘনত্ব, রিলেটিভিস্টিক ডেন্সিটি, আপেক্ষিক ঘনত্ব স্থির অবস্থায় বস্তুর যে ঘনত্বটা সেই ঘনত্বের সমান হয়ে যাচ্ছে, এবং এটা হওয়াটাই স্বাভাবিক, স্থির অবস্থার ঘনত্বর সমান হয়ে যাচ্ছে, স্থির অবস্থা ঘনত্বর সমান হয়ে যাচ্ছে, এটা হওয়াটাই একদমই স্বাভাবিক, এটা একদমই স্বাভাবিক। ঠিক আছে।
তার মানে এইখান থেকে আমি বুঝতে পারতেছি যে ঘনত্বের আপেক্ষিকতাটা এভাবে বের করা সম্ভব, এবং এটা দিয়ে আমরা ডিরেক্ট অঙ্ক করতে পারবো। যদি আমাদের পরীক্ষার কোশ্চেনে ঘনত্বের মান দেয়া থাকে, তাহলে আমরা ডিরেক্ট এই ফর্মুলা বসাই দিয়ে আমরা ঘনত্বের আপেক্ষিকতার যে অঙ্কটা সেটা করতে পারবো। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আহ, ঘনত্বের আপেক্ষিকতার বোর্ডের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।